বসন্তীপুর নামের একটি ছোট্ট গ্রামে সীমা এবং ভূমি নামের দুই বোন বাস করত। সীমা ছিল বড় এবং ভূমি ছিল ছোট। ভূমি তার বড় বোন সীমাকে অনেক বেশি ভালোবাসতো, আর সীমা তার ছোট বোনকে সবসময় উপেক্ষা করত। আমাকে সঙ্গে নিয়ে চল না দিদি। না না, তোকে আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। আজ আমার বন্ধুরা মিলে চড়ুই ভাতি করব। সেখানে তুই গিয়ে কি করবি বলতো? সীমা, তুই তোর ছোট বোনটার সাথে সবসময় এমন করিস কেন বলতো? ও তো তোর সাথে একটু ঘুরতে যেতে চাইছে, তাতেও তোর এত সমস্যা। শোনো মা, ওর যদি এত চড়ুই ভাতি করার ইচ্ছা থাকে তাহলে ওকে বলো না ওর সৈদের সাথে করতে। শুধু শুধু এত আমার সাথে মিশতে আসে কেন বলো তো? ওর সাথে কি আমার খাপ খায় নাকি? যত সব ন্যাকামি। এই কথা বলে সীমা বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার বড় মেয়েটার মন মানসিকতা কেন যে এমন হয়েছে কে জানে। কোথায় ছোট বোনটাকে একটু আগলে আগলে রাখবে, তা নয় সব সময় তার সাথে দুচ্ছাই ব্যবহার করে। মা ভূমি, তুই মন খারাপ করিস না মা। না না মা, আমি মন খারাপ করিনি। আর দিদি তো ঠিক কথাই বলেছে। দিদিদের মধ্যে যাওয়াটা কি আমার শোভা পায় নাকি? আমি বরং আমার সৈদের সাথেই চড়ুই ভাতি করবো। এরপর একদিন কদমিনী, কোথায় তুমি? এ কি তুমি তুমি কখন এলে? এই দেখো, আমি মেয়েদের জন্য কত কিছু কিনে এনেছি। সামনে তো পয়লা বৈশাখ, নতুন পোশাক না এনে পারলাম না। তোমার জন্য আমি তো কিছুই আনতে পারিনি। মেয়েদের জন্য জামা কিনতে গিয়ে আমার সব টাকা শেষ হয়ে গেল যে। তোমার মেয়েদের সাথে আমার তুলনা করছো? ওরা এখন ছেলে মানুষ, ওদেরই তো এখন নতুন জামা কাপড় পরার দিন। আমার কি? আমার তো সংসারের ভালো মন্দ দেখতে দেখতেই দিন কেটে যাচ্ছে। তাই নতুন জামা কাপড় পরা নিয়ে আমারও তো মাথা ব্যথা নেই। বাবা, বাবা তুমি এসেছো? দেখি কি নিয়ে এসেছো আমার জন্য। এই দেখ মা, তোদের জন্য কত সুন্দর জামা এনেছি আমি। ও মা, জামাটা কি সুন্দর হয়েছে বাবা। এটা আমার বাবা। হ্যাঁ, আর এই যেটা দেখ, এটা তোর ছোট বোন ভূমির জন্য এনেছি। কিন্তু কিন্তু এটা তো আরো বেশি সুন্দর বাবা। বাবা, তুমি আমার থেকে বেশি সুন্দর জামাটি ভূমির জন্য এনেছো। দুটো জামাই তো বেশ সুন্দর হয়েছে রে মা। তুই আবার এর মধ্যে ভালো মন্দ কি তফাৎ করছিস রে মা? উহ মা, দিদিকে তুমি এইভাবে কেন বলছো? দিদি, তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই নিয়ে নাও। বাকি যেটা থাকবে সেটা না হয় আমি নিয়ে নিব। আমার তো দুটো জামাই বেশ পছন্দ হয়েছে। একটা একটা পহেলা বৈশাখের সকালে পরে মেলায় যাব, আর একটা বিকেলে পরে বন্ধুদের সাথে ঘুরতে যাব। আচ্ছা দিদি, তাহলে তুমি দুটো জামাই রেখে দাও। আমার না আছে বেড়াতে যাওয়ার মতো সঙ্গী, আর না আমি বাড়ি থেকে তেমনটা বের হই। তাই দুটো জামাই তুমি রেখে দাও। পহেলা বৈশাখের দিনটা হয়তো আমি পুরনো দিনের মতন বাড়িতেই থাকবো, তাই আমার নতুন জামার কোনো প্রয়োজন নেই দিদি। তবে দুটো জামাই আমার, সত্যি বলছিস তুই? কি মজা, কি মজা। এই কথা বলে সীমা দুটো জামা নিয়ে খুশিতে ঘরে চলে যায়। এটা তুই কি করলি মা? আমি শখ করে তোর জন্য জামা নিয়ে আসলাম, আর তুই সেটা তোর দিদিকে দিয়ে দিলি। তোর কি শখ আহ্লাদ বলে কিছু নেই? তাতে তাতে কি হয়েছে বাবা? নিজের দিদিকেই তো দিয়েছি, অন্য মানুষকে তো দেইনি। আর আমার দিদি খুশি হলে তো আমিও খুশি, তাই না বাবা? আমার নিজের মেয়ে বলে বলছি না, সত্যিই রে মা, তোকে নিয়ে আমার গর্ব হয়। একদিন তুই অনেক বড় হবি। এভাবেই সীমা এবং ভূমির দিন কাটতে থাকে। একদিন সীমা ও ভূমির বাবা মা একটি ঘটক মশাইকে তাদের বাড়িতে ডাকেন। আপনার মনের মতো জামাই আমি তো খুঁজে পেয়েছি। বাবা, আপনার কথা শুনে তো বেশ ভালো লাগছে। তা আপনাকে যা বলেছিলাম তা সবকিছু মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই, মেয়েদের বিয়ে দেওয়ার আগে সবকিছু বুঝে শুনে নেওয়াটাই ভালো। আমরা তো আপনাকে আগেই সবকিছু বলে দিয়েছি। আমার বড় মেয়ে সীমার একটু উচ্চবিলাসী মন মানসিকতা, তাই তো ওর জন্য আমরা তেমন ঘরেই চেয়েছি। আর আমার ছোট মেয়ে ভূমির কথা কি বলবো আপনাকে, ওর মনটা হচ্ছে স্বচ্ছ জলের মতো। ওকে যে পাত্রে রাখতে চাইবেন সে পাত্রে ধারণ করবে। তা তো ঠিকই, তা তো ঠিকই। তা আপনাদের চিন্তা করতে হবে না। আমি
আমি ভালো মতোই খোঁজ খবর নিয়ে আপনাদের মেয়ের জন্য পাত্র ঠিক করে রেখেছি। এসব কথা বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। সীমা ও ভূমির বাবা মা তাদের বিয়ে নিয়ে তাদের সঙ্গে কথা বলে। আচ্ছা বাবা মা, তোমরা কেন সব সময় আমার সাথে ভূমিকে গুলিয়ে ফেলো বলো তো? আমি পরিবারের বড় মেয়ে, সে অনুযায়ী আমারই তো আগে বিয়ে হওয়ার কথা। আর সেটা না করে তোমরা আমাদের দুজনকে একসঙ্গে কেন বিয়ে দিতে চাইছো বলো তো? আর সবকিছুতে কি ভূমির ভাগনা বসালে চলে না? তোমাদেরও বলিহারি। মা, তোমাকে আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আমি তোমাকে আজকে বলছি, তোমার মুখ থেকে যেন এসব কথা আমি আর না শুনি। কিছুদিন পরে তুমি অন্যের বাড়িতে যাবে, সেখানে যেন শুনতে না হয় আমি তোমাদেরকে শিক্ষা দিতে পারিনি। হয়েছে হয়েছে, এবার তোরা শোন। সীমা মা, তোর জন্য আমরা পাশের গ্রামের জমিদার বাড়ির ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি। আর আর ভূমি মা, তোর জন্য শহরের একটি ঘরে বিয়ে ঠিক করেছি। কি, এই ভূমিকে কি না শহরে বিয়ে দিয়ে ওকে ভালো রাখতে চাইছে, আর আমাকে এই গ্রামে রেখে গেও ভূত বানিয়ে রাখতে চাইছে? বুঝেছি, সবসময় বাবা মা ভূমিকেই বেশি ভালোবাসে, তাই তো ওকে বিয়ে দিয়ে শহরে ভালো পরিবেশে পাঠিয়ে দিচ্ছে, আর আমাকে এই গেও পরিবেশে রাখছে। না 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 না, এটা তো আমি হতে দিব না। আমি ওই শহরের পাত্রকেই বিয়ে করব। শোনো বাবা মা, আমি আমি কোনো গ্রামের ছেলেকে বিয়ে করতে পারবো না, সেটা জমিদার বাড়ির ছেলেই হোক কিংবা মোড়ল মশাইয়ের ছেলেই হোক। তোমরা তোমরা ভূমিকে শহরে বিয়ে দিয়ে সুখী রাখতে চাইছো, তাই না? আর আমাকে গ্রামে বিয়ে দিবে, এটা আমি কিছুতেই মেনে নিব না। আচ্ছা, তাহলে তুই শহরের পাত্রকে বিয়ে করবি? ঠিক আছে, তাহলে ভূমির জন্য ঠিক করে রাখা পাত্র তোর সাথে বিয়ে হবে, আর তোর সাথে ঠিক করে রাখা পাত্র ভূমিকে বিয়ে করবে। এবার ঠিক আছে বাবা। এরপর সীমা এবং ভূমির মা বাবা তাদেরকে বিয়ে দিয়ে তাদের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেয়। সীমা শহরে বিয়ে করে তার শহুরে শ্বশুর বাড়িতে চলে যায়, আর ভূমি বিয়ে করে তার গ্রামের জমিদার মশাইয়ের বাড়িতে চলে যায়। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। হ্যাঁ গো শোনো, বিয়ের পর তুমি এই প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছ। ফল মিষ্টি এগুলো নিতে যেন কোনো কম করো না। আমার ছোট বোন ভূমিও তো তার স্বামীকে নিয়ে আজ আমার বাবার বাড়িতে আসবে। তোমার যেন কোনো কিছুতেই কোনো কমতি না থাকে। অবশ্য ওর গ্রামের বর তোমার সাথে পারবে না, তুমি হলে শহরের ছেলে আর ও হলো গ্রামের ছেলে। সে কি কখনো শহরে এসে পড়ালেখা করেছে নাকি? হ্যাঁ, তা হয়তো তুমি ঠিকই বলেছ, কিন্তু নিজের বোন জামাইয়ের সাথে এভাবে এভাবে বলাটা ঠিক না। ছাড়ো তো ওসব কথা, আগে তুমি বলো ট্রেনের টিকিট কেটে রেখেছো কিনা? ট্রেনের টিকিট না কাটলে তো বাড়িতে যেতেই পারবো না। হ্যাঁ হ্যাঁ, সেসব আমি আগে থেকেই করে রেখেছি। পরের দিন সকাল সকাল সীমা তার স্বামীকে নিয়ে তার বাড়িতে হাজির হয়। তোরা চলে এসেছিস মা, কতদিন বাদে তোদেরকে দেখলাম। আমার প্রাণটা তোদেরকে দেখে জুড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মা, তা তো বুঝলাম, কিন্তু তোমাদের আদরের মেয়ে ভূমি কোথায়? সীমা এই কথা বলতে না বলতেই তাদের বাড়ির সামনে মস্ত বড় এক প্রাইভেট কার এসে দাঁড়ায়। ও মা, আমাদের বাড়িতে এত বড় গাড়ি নিয়ে আবার কে এলো? আমরা ছাড়া তো আর কারো আসার কথা আছে কিনা? কিন্তু আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও তো এমন কেউ নেই যাদের এত বড় গাড়ি আছে। প্রাইভেট কার থেকে নেমেই এক ভদ্রলোক তাদের দিকে এগিয়ে আসতে থাকে, আর এটা দেখে সীমার বরের চোখ একদম ছানা বড়া হয়ে যায়। আরে স্যার, আপনি আপনি এখানে যে? ইনি হলেন সীমা। সীমা দেখো, ইনি হলেন আমাদের বস। আমার আগের কাজটা চলে যাওয়ার পর আমি তো এনার কোম্পানিতে এখন জব করছি। ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি। কিন্তু তুমি কি তোমার স্যারকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করেছো নাকি? না না, তেমন কিছু না স্যার। আপনি বলুন না, আপনি এখানে কেন? এটা তো আমার শ্বশুর বাড়ি। বাহ, ভারী মজার তো ব্যাপারটা। আসলে এটাও আমার শ্বশুর বাড়ি। এরপর গাড়ি থেকে ভূমি নেমে আসে। এই যে আমার স্ত্রী ভূমি, আমি এই বাড়ির ছোট জামাই। দেখেছেন স্যার, সেই বিয়ের সময় আপনার মুখটা একবার দেখেছি, কিন্তু আপনার কথা মনেই নেই। আমারও তো একই অবস্থা। দিদি, কেমন আছিস তুই? আমি তো ভালো আছি, কিন্তু এসব তো আমি কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এসব? মা, তোমরা না বলেছিলে ভূমির এক গ্রামের ছেলের সাথে বিয়ে হয়েছে? হ্যাঁ মা, তোকে তো আগেই বলেছিলাম যে সীমার বর
আমাদের পাশের গ্রামের জমিদার বাড়ির ছোট ছেলে। এর পাশাপাশি শহরে ওদের বাড়ি গাড়ি সবই আছে রে মা। কই আগে তো এসব কিছুই আমায় বলনি। কেন এসব আগে বললে? তুমি জমিদারের ছেলেকেই বিয়ে করতে। সারা জীবন তুমি তোমার বোনকে ঠকিয়েছো, তাই বিধাতা তোমাকে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু যার ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হবেই। হ্যাঁ বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সব সময় আমার ছোট বোনটাকে ঠকিয়ে এসেছি, কিন্তু আর না। এবার আমি আমার ভুলটা শুধরে নিতে চাই। আমি এটা বলতে পারি যে বিধাতা আমার ভাগ্যে খারাপ কিছু লেখেনি। আমি আমার স্বামীকে নিয়ে বেশ সুখে আছি। আর আর আমি কিভাবেই বা আমার ভাগ্যকে দোষারোপ করতে পারি, যেখানে আমি এত ভালো একজন স্বামী পেয়েছি। হ্যাঁ হ্যাঁ দিদি, তুই ঠিক বলেছিস। আমাদের দু বোনের ভাগ্যই অনেক ভালো। শরীরের ঘাগুলো দিন দিন বেড়েই চলেছে, কিছুতেই কমছে না। তবে কি এবার আমার মৃত্যু নিশ্চিত? হে ঈশ্বর, এবার কি আমি সত্যি সত্যি মারা যাব? এসব কথা বলে হাঁস চোখের পানি ফেলতে থাকে। হাঁসটি গোপালগঞ্জ গ্রামের রূপসা নদীর তীরে বাস করত। বেশ কিছুদিন ধরেই হাঁসের শরীরে এক ধরনের দাগযুক্ত ঘা হয়, আর সেই ঘায়ের কারণে হাঁস দিন দিন নাজেহাল হয়ে পড়ছে। ঈশ্বর রক্ষা করো, এ বুঝে আমি জীবনের অন্তিম পর্যায়ে চলে এলাম। তবে কি এবার আমি স্বর্গযাত্রা করব? আমাকে সাহায্য করতে কি কেউ এগিয়ে আসবে না? হাঁসের কথা শেষ হতে না হতেই সেখানে একটা জলপরী আসে। আর হাঁসের শরীরে ঘাগুলো দেখে পরীর মনে অনেক মায়া হয়। আহারে, তোমার শরীরের এ কি দশা গো? এত ঘা কি করে হলো তোমার শরীরে? এই ঘা তো তোমাকে শেষ করে দেবে। তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, তাই না গো? দাঁড়াও, আমি তোমার শরীরের সব ঘা দূর করে দিচ্ছি, তবে আর তোমায় কষ্ট পেতে হবে না। এরপর জলপরী জাদু করে হাঁসের শরীরের সব ঘা দূর করে দেয়, আর হাঁসটি একদম সুস্থ হয়ে যায়। ইস, কি যে শান্তি! তুমি আমার বড্ড উপকার করলে গো। আমি যে কঠিন যন্ত্রণা থেকে মুক্তি পেলাম। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকবো। আজ যে তুমি আমায় মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি দিলে। সত্যি তুমি ভালো বন্ধুর পরিচয় দিলে। হয়েছে হয়েছে, তোমাকে আর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না গো। আসলে আমার সামনে যদি কেউ কষ্ট পায়, তবে আমার যে ভীষণ মায়া হয়, আর সে কারণেই আমি তো তোমাকে সুস্থ করে দিলাম। এরপর জলপরী জাদু করে একটি মুক্তোর মালা নিয়ে আসে, আর সেই মালাটা হাঁসের গলায় পরিয়ে দেয়। এই মালাটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার গো হাঁস। এই মুক্তোর মালা গলায় থাকলে তুমি যা চাইবে তাই পাবে। আর এই মালা তোমার অনেক উপকারে আসবে গো। তুমি আমাকে বন্ধু ডেকেছো, আমি কি তোমার উপকার না করে পারি বলো? এসব কথা বলে লালপরী উড়ে চলে যায়, আর হাঁস তো জলপরীর এমন উপকার দেখে ভীষণ খুশি হয়। যাক বাবা, এই লালপরীর আমি একটু গুণগান করেছি, একটু বন্ধু ডেকেছি, তাই আমার কত উপকার করলো। তারপর আবার আমার গলায় জাদুর মালা পরিয়ে দিল। তবে আর কি, এবার তো আমার সুখের দিন শুরু হলো। এই যে জাদুর মালা, আমি চাই এক্ষুনি আমার অনেক দানা শস্য লাগবে। আমার যে বড্ড খিদে পেয়েছে, দে দেখিনি আমার দানা শস্য। হাঁসের কথা শেষ হতে না হতেই হাঁসের সামনে অনেকগুলো দানা শস্য চলে আসে, আর হাঁস সেই শস্য দানাগুলো মনের সুখে খেতে শুরু করে। এদিকে লালপরী তার উপকারিতা শেষ করে পরীর রাজ্যে ফিরে যায়। এই যে লালপরী, তোমাকে আমি কতবার বলেছি তুমি পৃথিবীতে যাবে না, তুমি আমার কোনো কথা শোনোনি। একদিন দেখবে ওই পৃথিবীটাই তোমার জন্য কাল হয়ে যাবে। এসব কথা বলে রানী পরী সেখান থেকে চলে যায়। আর তার কিছুদিন পরেই লালপরী এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে যায়। পরীর শরীরেও ঘা হয়। আহ, কি যন্ত্রণা! হঠাৎ করে আমার শরীরে এমন ঘা হলো কেন? এদিকে যে আমার চুলও পড়ে যাচ্ছে, ডানায় ঘা হয়ে আমার ডানাও তো পড়ে যাচ্ছে। ঈশ্বর, তুমি আমায় রক্ষা করো। ঈশ্বর,
এসব কথা বলে লালপরি প্রার্থনা করলেও সে আর সুস্থ হয় না, বরং দিন দিন লালপরির অবস্থা খারাপ হতে শুরু করে। বাবা, এই অসময়ে আবার হঠাৎ করে বৃষ্টি শুরু হলো কেন? দুদিন ধরেই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামারও তো কোনো নামই নেই। এদিকে নদীর জলও উঠতে গিয়ে বন্যা শুরু হলো। এখন সময় থাকতে আমি একটা ভাসমান ঘর বানিয়ে নেই। এই যে মুক্তোর মালা, আমি একটা ভাসমান ঘর চাই। হাঁসের কথা শেষ হতে না হতেই জলের মধ্যে একটি ভাসমান ঘর তৈরি হয়, আর হাঁস সেই ভাসমান ঘরে আশ্রয় নেয় আর অনেক ভালোভাবেই দিন কাটাতে থাকে। আরে আরে লালপরি, এবার তো তুমি অসুস্থ। ওই পৃথিবী থেকে তো এবার তোমাকে কেউ সাহায্য করতে এলো না, তবে আমি তোমাকে পৃথিবীতে পাঠানোর ব্যবস্থা করছি। কারণ তোমার মতো এই ডানা ছাড়া ঘাযুক্ত পরীকে আমি কিছুতেই আমার পরিরাজ্যে থাকতে দেব না। যাও, দূর হও, তুমি পরিরাজ্য থেকে দূর হয়ে যাও। এ কথা বলে রানী পরী লালপরীকে পরিরাজ্য থেকে তাড়িয়ে দেয়। লালপরী অসুস্থ অবস্থাতে পৃথিবীতে আসে। এবার আমি কি করব? আমার তো এই অসুস্থ অবস্থায় কোথাও একটু আশ্রয় নেওয়া দরকার, কিন্তু আমি এখানে কার কাছে কোথায় আশ্রয় নেব? চারিদিকে তো জল থই থই করছে। পৃথিবীতে তো আমার হাঁস বন্ধু ছাড়া কেউ নেই। এরপর লালপরী ভাসতে ভাসতে হাঁসের কাছে গিয়ে পৌঁছায়, আর লালপরীকে দেখে হাঁস বলে, এই কি জলপরী, তোমার এই অবস্থা হলো কি করে? আর তুমি এই বন্যার জলে ভেসে ভেসে এসেছো কেন? হ্যাঁ? এরপর লালপরী হাঁসকে সব ঘটনা খুলে বলে, আর হাঁসের কাছে আশ্রয় চায়। এইসব তুমি কি বলছো পরী? আমি তোমাকে আশ্রয় দেব মানেটা কি? তুমি দেখেছো তোমার শরীরে কত ঘা, আর তোমার শরীর থেকে কত দুর্গন্ধ বেরোচ্ছে। তোমাকে যদি আমি আমার ঘরে আশ্রয় দিই, তাহলে যে তোমার দুর্গন্ধে আমার পুরো ঘর নষ্ট হয়ে যাবে। হাঁস বন্ধু, তুমি এত অহংকারী হয়ে গেছো। তুমি কি ভুলে গেছো যে তুমিও একদিন এই রোগে আক্রান্ত হয়েছিলে, আর আমি তোমাকে জাদু করে সুস্থ করেছি, আর আজ তুমি আমাকে ঘৃণা করছো? হয়েছে হয়েছে, তুমি আমাকে আর অতীত মনে করাতে এসো না। এখন তো আমি খুব ভালো আছি, আর আমি তোমাকে কিছুতেই আমার এই ভাসমান ঘরে আশ্রয় দিতে পারবো না। তোমার সাথে থাকলে আমার সুন্দর শরীরেও ঘা হবে। তুমি যাও তো, দূর হও এখান থেকে। পরি যখন হাঁসের সাথে এসব কথা বলছিল, ঠিক তখনই ফুলি নামের একটি মেয়ে ভেলায় করে সেদিক দিয়ে যাচ্ছিল, আর হাঁসের কথা শুনে মেয়েটি দাঁড়িয়ে পড়ে। কি জলে ভাসে পরি আর অহংকারী হাঁস! চিচি, এই হাঁস, তুমি পরীকে এভাবে কথা শোনাচ্ছ? আমি তোমাদের সব কথা শুনেছি। পরি, তুমি আর কেঁদো না, তুমি আমার ভেলায় ওঠো, আমি তোমাকে আশ্রয় দেব, আর আমি তোমার সেবা যত্ন করে তোমাকে সুস্থ করে তুলবো। এসব কথা বলে ফুলি লালপরীকে তার ভেলায় তুলে নেয়। অহংকারী হাঁস, আমি তোমার বিপদে তোমার বন্ধু হয়ে সাহায্য করেছিলাম, আর আজ আমার বিপদে তুমি অহংকারী হয়ে গেছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। এরপর লালপরী ফুলের ভেলায় করে ফুলের সাথে চলে যায়, আর ফুলি কবিরাজের কাছ থেকে ঔষধপত্র এনে ভাসমান ভেলাতেই পরীর সেবা যত্ন করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়, পরীও সুস্থ হয়ে যায়, আর বন্যার জলও কমে যায়। কিন্তু হাঁসের অধঃপতন শুরু হয়। আমার সাথে এসব কি হচ্ছে? আজকাল এই মুক্তোর মালার জাদু শক্তি কেন কাজ করছে না? আমি যা চাইছি তার বিপরীত ঘটনা ঘটছে। এখন আমি কি করব? এই মুক্তোর মালা রেখেই বা কি লাভ, যদি এটা কাজেই না লাগে? এভাবে যত দিন যেতে থাকে তত হাঁসের অবনতি হয়। হাঁসের ঘরটাও ভেঙে যায়, হাঁস পুনরায় পথে বসে। এদিকে ফুলির সেবা যত্নে লালপরি দিন দিন সুস্থ হয়ে যায়। সত্যি ফুলি, তুমি আমার বড্ড উপকার করলে। যখন সবাই আমার বিপক্ষে চলে গিয়েছিল, তখন তুমি আমার পাশে থেকেছো।
আমায় সুস্থ হতে সাহায্য করেছো। তাই আমি চিরকাল তোমার বন্ধু হয়ে তোমার পাশে থাকতে চাই আমি। আর দুই বন্ধু মিলে সুখে দিন কাটাতে চাই। লালপরীর এমন কথা শুনে ফুলিও বেশ খুশি হয়। আর ফুলি ও লালপরি সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। মা জানো আজ আমাদের স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি বলে স্যার আমাকে এই খাতাটা উপহার দিয়েছে মা। যাক, ভালোই হলো। এ খাতায় রাজও লিখতে পারবে। খাতাটা আমাকে দে। কেন মা, খাতাটা তো আমি উপহার হিসেবে পেয়েছি, তাহলে রাজু কেন লিখবে? তোকে অনেকদিন ধরেই একটা কথা বলবো বলবো বলে ভেবে রেখেছি, কিন্তু আর বলা হয়নি। কি কথা মা? আমার একার পক্ষে তোদের দুজনের পড়াশোনার খরচ আর চালানো সম্ভব হচ্ছে না। তুই যত বড় ক্লাসে উঠছিস তত দামি দামি বই কিনতে হচ্ছে আমার। আমি আর কুলাতে পারছি না। মা, আমি অন্য মানুষের পুরনো বই নিয়ে পড়বো, নতুন বই দরকার নেই আমার। তবুও তুমি আমার পড়ালেখা বন্ধ করো না। পুরনো বই কিনতেও তো কম টাকা লাগে না। ওই টাকা দিয়ে রাজু একটা শার্ট বানাতে পারবে অন্তত। ছেলেটা বড় হচ্ছে, ওই পুরনো শার্ট গায়ে দিয়ে গেলে তো মানুষ ওকে খোঁটা দেবে, ও কষ্ট পাবে। ঠিক আছে, আমি তাহলে আর পড়াশোনা করব না, যাব না আর স্কুলে। তুমি তোমার ছেলেকে নিয়েই থাকো, আমি কষ্ট পেলে তোমার কি আসে যায়? মীরা, কোথায় যাচ্ছিস? মায়ের কথাটা শুনে যা। তোর মায়ের কষ্ট একটু বোঝার চেষ্টা কর। শুনবো না আমি কারো কথা। এ বাড়িতে তো আমার কোনো কথা আর ইচ্ছার কোনো দামই নেই। বাবা বেঁচে থাকতে আমাকে আজ এদিন দেখতে হতো না। মীরা একা একা বিড়বিড় করতে করতে একটা গাছের নিচে গিয়ে বসলো। ক্লান্ত থাকার কারণে সেখানেই ঘুমিয়ে পড়ল। তোমার ঘুম ভাঙলো তাহলে? আমি এতক্ষণ তোমার ঘুম ভাঙার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কেন? তুমি কে? আমি জ্ঞান পড়ি, গাছের উল্টো পাশে বসে তোমার কথা শুনছিলাম। কিন্তু তোমাকে কিছু বলতে যাওয়ার আগেই দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, আর তাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু তুমি আমার কাছে কি চাইতে এসেছো? কিছু চাইতে আসিনি, তোমার কথা শুনে মনে হয়েছিল তুমি খুব কষ্টে আছো, তাই তোমাকে সাহায্য করতে আসলাম। তুমি আমাকে সাহায্য করতে পারবে না। আর কিছু করতে না পারলেও তোমার কষ্টের কথা তো শুনতে পারবো, এটাও এক ধরনের সাহায্যই। ঠিক আছে, শোনো তবে, আমার বই পড়তে অনেক ভালো লাগে। আগে একটু অবসর পেলেই বই পড়তাম। বাবা কিছুদিন পর পর আমাকে নতুন বই কিনে দিতেন। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমার নতুন বই কেনা তো দূরে থাক, পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। কিন্তু কি কারণে? অভাব, তাছাড়া আর কি কারণ থাকতে পারে? মায়ের কাছে আমার পড়ালেখার থেকে আমার ভাইয়ের পড়ালেখার গুরুত্ব অনেক বেশি, তাই মা বলেছে আমাকে আর পড়াশোনা করাবে না। তোমার মা তো এই কাজটা খুব খারাপ করেছে। তবে আমি তোমাকে তোমার বই কেনার ব্যাপারে সাহায্য করতে পারি। তোমার মাকে গিয়ে বলো, তাকে তোমার বই কেনার জন্য আর চিন্তা করতে হবে না। সে যেন তোমার পড়ালেখা বন্ধ না করে। বই নিয়ে চিন্তা করব না মানে? টাকা ছাড়া আমি বই কোথায় পাবো? এই নাও, এই বইটা ধরো। এটা আবার কেমন বই? এখানে তো একটা অক্ষরও লেখা নেই, সবগুলো পাতা একদম সাদা হয়ে আছে। এই কোনো সাধারণ বই নয়। এই বইটা তুমি যেখানে পুঁতে রাখবে সেখানে একটি বড় গাছ হবে। সেখানে তুমি যেই বইটি চাইবে ঠিক তার একদিন পর দেখবে গাছে সেই বইটি ধরে আছে। সত্যি বলছো? পুরো অবাক করা কাণ্ড দেখছি। হ্যাঁ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? এই গাছ যেহেতু অন্য অন্য গাছের মতো সাধারণ নয়, তাই সাধারণভাবেই এই গাছটি কোনো আলো বাতাসে বড় হবে না। ওকে বড় করার জন্য দরকার পড়বে নতুন নতুন গল্পের। মানে? তুমি যদি গাছটিকে প্রতিদিন নতুন নতুন গল্প পড়ে শোনাও, তাহলে গাছটি দ্রুত বড় হবে। আর তুমিও তার বিনিময়ে আগের থেকে বেশি বই পাবে এই গাছ থেকে। আর যদি গাছটিকে গল্প শোনানো বন্ধ করে দাও, তাহলে গাছটিও নেতিয়ে পড়বে আর ধীরে ধীরে মারা যাবে। আমি ওকে প্রতিদিনই গল্প পড়ে শোনাবো, ও মারা যাবে না। তুমি কি আমাকে বইটা দেবে? হ্যাঁ, দিব। তবে এই বইটি আমাদের পরীদের কাছে অনেক মূল্যবান। গাছটি মরে গেলে বইটাও নষ্ট হয়ে যাবে, আর এই বইটি নষ্ট করার পরিণতি হবে অনেক ভয়াবহ। তবুও কি তুমি রাজি এই বইটি নেয়ার জন্য? হ্যাঁ, রাজি। ঠিক আছে, তাহলে আজ থেকে এই বইটি তোমার। ওকে যত্ন সহকারে রেখো তোমার কাছে। এখন তবে আমি আসি। জ্ঞান পড়ে চলে গেছে, যাই এই বইটি এখন আমি আমার বাড়ির কাছে রোপণ করে রাখি।
মীরা বইটিকে মাটিতে রোপণ করার পরে প্রতিদিন গিয়ে গল্প শুনিয়ে আসতো, আর গাছটাও ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো। কিছুদিনের মধ্যে গাছটি বেশ বড় সড়ো হয়ে গেল। জ্ঞানপরি তাহলে ভুল কিছু বলেনি, এবার আমার বই চাওয়ার পালা। বইয়ের গাছ, আমার ক্লাসের দরকারি বইগুলো যদি তুমি আমায় দিতে তাহলে আমার বড্ড উপকার হতো। হ্যাঁ অবশ্যই, কাল সকালেই তুমি তোমার সব দরকারি বই পেয়ে যাবে। তুমি কথাও বলতে পারো, তাহলে এতদিন কিছু বলনি কেন? কারণ এর আগে কখনো তুমি আমার সঙ্গে কথা বলনি, শুধু গল্প বলে চলে যেতে, আর নিজ থেকে কেউ কথা না বললে আমি তার সঙ্গে কথা বলি না। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি শুধু তোমাকে গল্পই শোনাবো না, তোমার সাথেও গল্প করব। কাল সকালে আবার তোমার সাথে দেখা করতে আসবো বইগুলো নেওয়ার জন্য। ঠিক আছে, এসো। পরের দিন মীরা গাছটির কাছে গিয়ে দেখে তার প্রয়োজনীয় সব বই গাছে ঝুলে আছে। আমি তো বলতেই ভুলে গিয়েছিলাম যে আমার কি কি বই লাগবে, তবুও আমার দরকারি বইগুলো ঠিকঠাক কিভাবে আনলে? আমি নিজেও একটা সাদা পাতার বই হলেও এই দুনিয়ার যত বইয়ের অস্তিত্ব আছে আর যেসব নতুন বই প্রতি মুহূর্তে আবিষ্কার হচ্ছে সেসব সম্পর্কে জানি। তাই তোমার কোন বইগুলো প্রয়োজন সেসব বের করা আমার জন্য কোনো ব্যাপার না। তাই আমি কোন ক্লাসে পড়ি এটা জানার পর সব বই ঠিকঠাক মতো এনে দিয়েছো? হ্যাঁ। কিন্তু বইগুলো তো অনেক উঁচু ডালে, আমি কিভাবে পারবো বইগুলো? এই নাও, আমার এই ডালে উঠে এসো, আমি তোমাকে বইগুলো পারতে সাহায্য করছি। ঠিক আছে, উঠেছি। সব বই পড়া শেষ হয়েছে তোমার? না, ওইদিকে আরেকটা বই রয়ে গেছে, আমাকে ওইদিকে নিয়ে যাও। পেয়ে গেছো বইটা? হ্যাঁ, এবার আমাকে নামিয়ে দাও। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বইগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তুমিও তো প্রতিদিন আমাকে গল্প বলে শোনাও। আচ্ছা, তোমার কাছে তো পৃথিবীর সব ধরনের বই আছে, তবুও তোমার অন্যের কাছে গল্প শুনতে হয় কেন? একজন মানুষ যখন নিজের মতো করে আমাকে গল্প বলে শোনায় তখন গল্পটা আর গল্প থাকে না, তখন গল্পটা এক বাস্তবতার রূপ নেয়। আর আমি সব থেকে পছন্দ করি সেসব গল্প সেগুলো এখনো কোনো বইয়ে লেখা হয়নি। তুমি আমাকে তেমন গল্পই অনেক শুনিয়েছো। হ্যাঁ, এই গল্পগুলো বাবা আমাকে শুনিয়েছিল। বাবা অনেক ভালো গল্প বলতে পারতো, আর আমাকে গল্প বলে শোনাতে অনেক ভালোবাসতো। হ্যাঁ, আমিও তাই মনে করি। আর তোমার কোনো বইয়ের প্রয়োজন হলে তুমি নির্দ্বিধায় আমার কাছে চাইতে পারো। আপু, তুই গাছের নিচে দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? কারো সাথেই না। তুই এত তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিস যে? স্কুল নেই আজ? না, আর স্কুলে বড় ম্যাডাম এসেছে বলে অর্ধেক ক্লাস করে ছুটে দিয়ে দিয়েছে। তোর হাতে ওগুলো কিসের বই? এত নতুন বই তুই কোথায় পেলি? তা জেনে তুই কি করবি? আপু বল না, মা বলেছে এবার আমাকে পুরাতন বই কিনে দিবে। আমার পুরনো বই পড়তে ভালো লাগে না। তুই কিভাবে নতুন বই পেয়েছিস জানলে আমি ওইভাবে নতুন বই নিতাম। মা সত্যি তোকে এই কথা বলেছে? আমি কি বানিয়ে বলছি নাকি? আচ্ছা, তুই বাড়ি যা, আমি তোর নতুন বইয়ের ব্যবস্থা করছি। আচ্ছা আপু, তুই অনেক ভালো। গাছ, বুঝেছি তুমি কি চেয়েছো। বাড়ি যাও, কাল সময় মতো তুমি সব বই পেয়ে যাবে। মা, মা। কি হয়েছে বল। মা, তুমি নাকি রাজুকেও পুরনো বই কিনে দিতে চেয়েছো? সত্যি করে বলো তো, কি হয়েছে? কি আর বলবো, আমি যে বাড়িতে কাজ করতাম তারা আমাকে মানা করে দিয়েছে কাজের জন্য। নতুন কোনো কাজও তো খুঁজে পাচ্ছি না, খাওয়া দাওয়ারই যেখানে ঠিক নেই সেখানে তোদেরকে পড়াবো কি করে, তাই এসব বলেছি। মা, আমাকে তুমি আগে বলবে না এ কথা? তুই ছোট মানুষ, এসব শুনে কি করবি? ভেবেছিলাম তুই যতটুকু পড়াশোনা করেছিস কষ্ট করে হলেও রাজুকে অতটুকু পড়াশোনা করাবো, এখন তাও পারি কি না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধিটা কাজে লাগালে তোমার আর অন্যের বাড়িতে কাজ করে খেতে হবে না। কি বুদ্ধি? পরে তোমাকে সব বলবো। ওই তো মীরা এসেছে। রাজুর সব বই এনেছো দেখছি। তোমার সাথে আমার একটা কথা ছিল। বলো, কি বলবে? মায়ের চাকরি তো চলে গেছে, তাই আমি ভাবছি বাড়িতে একটা পাঠাগার খুলবো, যেখানে
যেখানে অল্প মূল্যে সবাই সব ধরনের বই পড়তে পারবে। চাইলে কিছুদিনের জন্য বই ধার নিতে পারবে। বুদ্ধিটা কি খারাপ হবে? না, খারাপ হবে কেন? বেশ ভালো বুদ্ধি। সেজন্য তো অনেকগুলো বইয়ের প্রয়োজন, আর তোমাকে ছাড়া এতগুলো বই পাওয়া সম্ভব না। করবে তুমি আমাকে সাহায্য? অবশ্যই, তুমি পাঠাগার দেওয়ার ব্যবস্থা শুরু করো। তোমার যা যা বই লাগবে আমি দিয়ে দিব। আচ্ছা শোনো, প্রথমে কাল তাহলে আমার এই বইগুলো দেবে। মীরা প্রতিদিন গাছের গাছ থেকে বই নিয়ে তার পাঠাগারে বিভিন্ন রকম বইয়ের ব্যবস্থা করে। স্বল্প মূল্যে বই পাওয়ার কারণে গ্রামের সকলের মাঝে বই পড়ার আগ্রহ বেড়ে যায়। ব্যস্ত থাকার কারণে মীরা আস্তে আস্তে বই গাছের কাছে বই গাছের কাছে যাওয়া বন্ধ করে দেয়। সারাদিন কাজ করে আমি অনেক ক্লান্ত, ঘরে গিয়ে লম্বা একটা ঘুম দেব আমি। মীরা, তুমি তোমার কথা রাখতে পারোনি। আমি আগেই তোমাকে সতর্ক করেছিলাম। মানে? ও, মনে পড়েছে, আমি তো বই গাছের কাছে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। কি হয়েছে ওর? নিজ চোখেই দেখো গিয়ে। এ কি বই গাছ, তোমার এই অবস্থা কেন? আমার উপর অভিমান করে বুঝি তোমার এই অবস্থা করেছো? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। বই গাছকে মারার শাস্তি এবার তোমায় পেতে হবে। চলো আমার সঙ্গে পরিরাজ্যে। দাঁড়াও, যাওয়ার আগে আমি শেষবারের মতো বই গাছকে গল্প শোনাতে চাই। বই গাছই আমার গর্ব। বই গাছ সবসময় আমার পাশে থেকেছে, কিন্তু আমি ওর অসময়ে পাশে থাকতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শোনাও। মীরার গল্প বলা শেষ হলে সে জ্ঞানপরীর হাত ধরলো পরিরাজ্যে যাওয়ার জন্য। তখনই বই গাছ বলে উঠল, জ্ঞানপুরি, আমি বেঁচে আছি। মীরাকে নিয়ে যেও না তুমি। তুমি সত্যি বেঁচে আছো? আমাকে ক্ষমা করে দাও। তোমার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, কিন্তু একবারও তুমি আমার সঙ্গে দেখা করতে আসোনি। এবার আর এমন করবে না তো? বই গাছ, তুমি আমাকে অনেক উপকার করেছো। আমি চাই তুমি আমার মতো অন্যকেও উপকার করো, যে তোমার গুরুত্ব বুঝবে। এভাবে তুমি অনেক মানুষের উপকার করতে পারবে। এটা কি সম্ভব জ্ঞানপরী? হ্যাঁ, বই গাছের মালিক চাইলে তার মালিকানা পরিবর্তন করতে পারে। আমি তাহলে অনুমতি দিলাম। বই গাছ, আশা করি তুমি আরো নতুন নতুন অজানা গল্পের সাথে পরিচিত হতে পারবে। তোমার গল্পগুলো আমার সারা জীবন মনে থাকবে মীরা। ভালো থেকো। জ্ঞানপরী জাদু করে আবার গাছটিকে বই রূপে ফিরিয়ে আনলো। তারপর তাকে নিয়ে উড়ে চলে গেল।